নমস্কার, নিউজ নামের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি মুহূর্তের খবরে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের কামব্যাকে বিশেষভাবে আশাবাদী ভারত। ডোনাল্ড ট্রাম্পের জয় কি প্রভাব ফেলবে ভারত এবং ভারতীয়দের ওপর, তা নিয়ে এই বিশেষ প্রতিবেদন। ফের মার্কিন মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। লড়াই দিয়েও হারতে হলো কমলা হ্যারিসকে। সর্বশেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী 7টি সুইং স্টেটের মধ্যে 6টিতেই জয়ী ট্রাম্প। টেক্সাস, ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, ওহিও, নর্থ ও সাউথ ক্যারোলিনা দখল করে রিপাবলিকানরা। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের লড়াইও এগিয়ে রয়েছেন রিপাবলিকানরা। ডেমোক্রেটের দখলে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, কানেকটিকাট, কলোরাডো, ওরেগন। এদিকে ট্রাম্পের জয়কে অনেকটা ইতিবাচকভাবেই নিচ্ছেন ভারতীয় কূটনীতিবিদরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব সর্বজন বিদিত। আগের বারের মতোই এবারও ভারত মার্কিন সম্পর্ক মজবুত হবে। জনগণের উন্নতি ও বিশ্বের শান্তি প্রতিষ্ঠার স্বার্থে আমরা একসঙ্গে কাজ করব বলে ডোনাল্ড ট্রাম্পকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। স্বাভাবিকভাবে মার্কিন মসনদে ট্রাম্পের কামব্যাক ভারত এবং ভারতীয়দের জন্য অনেকটা সুখকর বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরাও। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ট্রাম্পের দ্বিতীয় ইনিংসের দিকে তীক্ষ্ণ নজর রাখবে ভারত। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তার নীতি নির্ধারণ করবে আগামী দিনে ভারত আমেরিকার সম্পর্ক কোন পথে এগোবে। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো H-1B ভিসা নিয়ে আইন, বাণিজ্য ও স্টক মার্কেটের মতো বিষয়গুলো। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দ্বিতীয় ইনিংস শুরু করার পর ভারত আমেরিকার সম্পর্কে নতুন দিক খুলে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তনের অর্থ আমেরিকার নতুন এই প্রশাসন আরও বেশি আমেরিকা কেন্দ্রিক বাণিজ্য নীতি তৈরির চেষ্টা করবে। ভারতের ওপর বাণিজ্য সংক্রান্ত বিধি নিষেধ কমানোর জন্য চাপ বাড়ানোর চেষ্টা করবে। শুল্ক বিষয়েও থাকবে ট্রাম্প প্রশাসনের নজর। এর ফলে ভারতের মূল যে ক্ষেত্রগুলি অর্থাৎ তথ্য প্রযুক্তি, ওষুধ ও বস্ত্র ব্যবসার উপর প্রভাব পড়বে। আমেরিকার বাজারে এসব সামগ্রী বিশাল পরিমাণে রপ্তানি করে ভারত। তাই ট্রাম্প প্রশাসন এই বিষয়ে ভারসাম্য বজায় রাখতে সচেষ্ট হবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে সমালোচকদের মতে ট্রাম্পের পদক্ষেপ ভারতকে ফেলতে পারে চ্যালেঞ্জের মুখেও। এই ক্ষেত্রে বাণিজ্য কৌশল নতুন করে ভাবতে হতে পারে ভারতকে। যদিও ইতিবাচক সুযোগ সুবিধার জন্য সবসময় দরজা খোলা রাখে ভারত, যোগ্যতার মাপকাঠি সংকুচিত করে H-1B ভিসা প্রোগ্রাম সীমিত করার প্রচেষ্টা দেখা গিয়েছিল ট্রাম্পের প্রথম দফায়। 2025 সালে এই বিষয়ে আরও কড়া পদক্ষেপ করতে পারে ট্রাম্প প্রশাসন। তার সরকার লক্ষ্য রাখবে যাতে আমেরিকান কর্মীদের অবস্থা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সামগ্রিক পদক্ষেপের জেরে H-1B ভিসার সংখ্যা কমতে পারে বলে আশঙ্কা একাংশ মহলের। তবে উচ্চতর ডিগ্রি ও বিশেষজ্ঞের দক্ষতাধারীদের পথ সুগম করতে পারে ট্রাম্প প্রশাসন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সম্প্রতি উন্নতি হয়েছে ভারত চীন সম্পর্কের। পারস্পরিক চুক্তির ভিত্তিতে নিজ নিজ অবস্থান থেকে বাহিনী সরিয়ে নিয়েছে দুদেশেই। যদিও ভারত চীন সম্পর্কের উন্নতি, পারস্পরিক বিশ্বাস গড়ে ওঠার জন্য অনেক পথ চলা বাকি। পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনই নির্দিষ্ট করে বলা যাবে না বলে মত ওয়াকিবহাল মহলের। কাজে কোনোভাবে এ বিষয়ে নজর ঘোরাতে পারবে না নয়াদিল্লি। এদিকে পূর্বতন জো বাইডেনের থেকে চীনের ওপর একটু বেশি কড়া মনোভাব নিয়ে চলেন ট্রাম্প। কাজেই ভারত চীন সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্পের সমর্থন ভারতের দিকে থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিয়ে আমরা কথা বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র নিবাসী বিদেশ নীতি বিশেষজ্ঞ ত্রিপুরার পূর্ণিমা নাথের সঙ্গে। শুনে নেব কি বলছেন তিনি। নমস্কার, এই মুহূর্তে আমি রয়েছি পূর্ণিমা নাথ, বিদেশ নীতি বিশেষজ্ঞ, যিনি আমেরিকাতে বাস করেন। তার সঙ্গে একটু কথা বলে নেব সেখানকার যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ভোট হয়েছে সেই ভোটের ফলাফল নিয়ে সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। সাধারণ মানুষ অ্যাকচুয়ালি দু পার্টিতে ডিভাইডেড আছে এখন। ট্রাম্পের যে সাপোর্টার, উই আর এক্সট্যাটিক, বিয়ন্ড এক্সট্যাটিক, আমরা খুবই খুশি। কিন্তু
Democrat Party আর Kamala's supporter, ওরা definitely not very happy. We'll see how, you know, to bring them together. But Trump বলেছে, obviously he's a president for everybody, না president তো সবার জন্যই হবে, and ওদেরকে বুঝতে হবে যে আমাদের যে কান্ট্রি, এই কান্ট্রিটা we have had several issues, internal issues থেকে শুরু করে international issues আমাদের হয়েছে, ইনফ্লেশন থেকে, এনার্জি ডিপেন্ডেন্স থেকে শুরু করে আমাদের কস্ট অফ লিভিং এর খরচা, obviously the savings এর যে ইস্যু হয়েছে, businesses were closing out, থেকে শুরু করে war, যে নতুন war যে শুরু হয়েছে under Biden and Harris administration, থেকে শুরু করে যেখানে foreign policies were so terrible in terms of they were not able to stop anything. In fact, আমরা World War III কাছে we were very close to it. আমরা এই ডোনাল্ড ট্রাম্পের এই জিত, এই যে it is a historic situation, and আমরা World War III কে স্টপ করা হয়েছে। বেসিক্যালি ওয়ার্ল্ড পিস এর জন্য আমরা আগে বেরিয়েছি। দ্যাটস ওয়্যার উই আর, এন্ড we are very very happy. আমরা ভীষণ খুশি। মানে ডোনাল্ড ট্রাম্প জিতেছেন তার মানে পিস পেয়েছেন আপনারা, তাই তো? ডেফিনেটলি, নট জাস্ট আমরা, আমাদের জন্য, আমাদের আমেরিকান ল্যান্ডের জন্য হি ইজ গুড, বাট পুরো বিশ্বের জন্য ডোনাল্ড ট্রাম্প and his policies are better. একদম। আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে যে ট্রাম্পের যে জয়লাভে ভারত এবং ভারতীয়দের অবদান কি রয়েছে, আপনি কি মনে করেন? আমি আপনাকে আমার এক্সপিরিয়েন্স দেব। আমি পলিটিক্সে এসেছি বিকজ অফ ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যখন 2015-এ ডিক্লেয়ার করেছিল যে হি ইজ গোইং টু রান ফর পলিটিক্স, প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, আমি এখানে একটা বিশেষ উইয়ার্ড কাইন্ড অফ ফিনোমিনন দেখলাম, আগে কোনোদিন সেটা আমি দেখিনি। এটা হচ্ছে মানে মিডিয়া যেটা ছিল নর্মাল মিডিয়া, লেগেসি মিডিয়া, ওরা এভাবে ভিশাস ওয়ে ওরা অ্যাটাক করছিল ডোনাল্ড ট্রাম্পকে। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড মাই সেলফ, এসব তো আমি কোনোদিন আগে দেখিনি, হোয়াট ইজ দিস। তারপরে আমি একটু এটাকে ডিগ করতে চাইলাম, রিসার্চ করলাম। আমার কোনো আইডিয়াই ছিল না পলিটিক্স এর ব্যাপারে, বাট থ্রু মাই রিসার্চ আমি বুঝতে পারলাম যে সামথিং ইজ রং অ্যাকচুয়ালি, এন্ড ওনার যে পলিসিস, উনি যে in a way he was talking about foreign policy and internal policies, it made sense to me. আমার আমি ওনার সঙ্গে অ্যালাইন হতে গেলাম আস্তে 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 আস্তে, few years later আমি নিজেই পলিটিক্সে চলে এলাম, আর রিসার্চ করতে করতে আমার আইডিয়া হলো যে what is good for nation, what is good for society, what is good for family and things like that. তারপরে লাস্ট 4 years ago আমি দুটো ইনিশিয়েটিভ শুরু করেছিলাম। একটা হচ্ছে I exit, Indian exiting the left, and when I started that, basically it was to bring the Democrat voters to the right side, মানে আমাদের ইন্ডিয়ান আমেরিকান হিন্দু ভোটার্স যেগুলো, ওগুলোকে লেফট মার্কসিস্ট ভোটার্স থেকে সরিয়ে আমাদের রাইট সাইডে নিয়ে আসার জন্য, সেটা দ্যাট ওয়াজ দ্য ইনিশিয়েটিভ। বাট যখন আমি যেটা শুরু করলাম, মানে আমার এক্সপিরিয়েন্স হলো যে কেউ ট্রাম্পের সঙ্গে অ্যাসোসিয়েট করতে চাইছিল না। তারপর আমি সেকেন্ড ইনিশিয়েটিভ শুরু করলাম, সেটা হচ্ছে হিন্দুজ অ্যান্ড ট্রাম্প। ইট ওয়াজ ভেরি স্পেসিফিক দ্যাট যে ডেমোক্র্যাট ভোটার্স গুলো ছিল ইন্ডিয়ান আমেরিকান, অ্যান্ড ডেমোক্র্যাটস গুলোকে ছেড়ে they were trying to figure out independence হচ্ছে, বা very little percentage was coming to the right side, the Republican side. ওদেরকে বেসিক্যালি ইন্সপায়ার করার জন্য why they should vote for Trump, and the Hindus and Trump was started. আমার এক্সপিরিয়েন্সে আমি দেখলাম যে in the last 4 years alone,
there was a 20% dip in Democrat voters from the Indian American voters. Basically, jara traditional Indian Americans voter, ওরা naturally Democrats voter ছিল, কিন্তু in the last survey আমরা পেলাম যে 20% dip হয়েছে. Basically they're leaving the Democrat Party and coming to the right side. Initially it was not happening. Ekhon basically what we are seeing, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে হিন্দু ইন্ডিয়ান আমেরিকানস পপুলেশন, যে আমরা আমাদের পপুলেশন, আমরা দেখলাম যে আমাদের পলিসি, আমাদের যে ফ্যামিলি ভ্যালিউজ, আমাদের যে ফোকাস, ওয়ার্ক ফোকাস থাকে, আমরা যে একটা কন্ট্রিবিউট টাইপের একটা এজেন্ডা আমাদের থাকে, যেই কান্ট্রিতে আমরা চলে যাই সেই কান্ট্রিতে আমরা অ্যাসিমিলেট হয়ে আমরা কন্ট্রিবিউট করি, সেই টাইপের একটা যে অ্যাসেসমেন্ট থাকে আমাদের, আমাদের যে একটা আইডিয়া থাকে, সেটা আমাদের আমেরিকান পলিটিক্স এন্ড ট্রাম্পের পলিটিক্স এর সঙ্গে অ্যালাইন হচ্ছিল। এন্ড ইট ওয়াজ ইনিশিয়ালি কেউ বেসিক্যালি ট্রাম্পের সঙ্গে অ্যাসোসিয়েট করতে চাইছিল না, বিকজ এটার কারণ হচ্ছে ট্রাম্পকে এভাবে একটা ওরা মিডিয়া মানে একটা হিটলারের মতো একটা পজিশনে নিয়ে গেছিল, যে ইন্ডিয়ান আমেরিকান সো ইমেজ কনসিয়াস আমরা থাকি, লোকেরা ওনার সঙ্গে অ্যাসোসিয়েট করতে চাইছিল না। এখন বেসিক্যালি বিকজ হি ইজ এ প্রেসিডেন্ট, ওনার সঙ্গে ইন্ডিয়ান আমেরিকানস আর অলসো গোইং টু অ্যালাইন। তো আমাদের চেষ্টা সেটাই ছিল যে আমরা চাই যে ডেমোক্র্যাট পার্টি যে আমাদের কোনোদিন কোনো হেল্প করেনি, সেই মেসেজটা আমরা কমিউনিকেট করি Indian Americanদের voterদের, and that's we were successful in that. We communicated that Democrat Party, যে তুমি যে ওই ডেমোক্রেট পার্টিকে বছরের পর বছর ভোট দিয়ে আসছো, they actually did not do anything for you. That was the message we communicated. ওইটা করার পরে এবার জয়লাভটা হলো, এটার জন্য তো কনগ্রাচুলেশনস। এখন আমি একটা বিষয় জানতে চাইবো যে ট্রাম্পের জয়লাভে ভারতীয় যে উপমহাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে কি কোনো প্রভাব পড়বে? I think so. Definitely 100%. কেন কিছুদিন আগে দিওয়ালির যে টুইট ট্রাম্প করেছে, that tweet is very very special and also unique. কেন আজ থেকে এর আগে আমি কোনোদিন কোনো পলিটিশিয়ান, আমেরিকান পলিটিশিয়ানকে আমি দেখিনি, আইদার ফ্রম ডেমোক্র্যাট সাইড অর দ্য রিপাবলিকান সাইড, যে ওরা স্পেসিফিক্যালি হিন্দুদের সঙ্গে দাঁড়াবে। আর এই when I say this, I am actually very curious also. আমি ফলো করি ইন্ডিয়ান পলিটিক্স এন্ড ইন্ডিয়ান পলিটিশিয়ানস, ওদের টুইটস আমি ফলো করি, and I actually was surprised that Indian politician also এত কারেজ নিয়ে, এত সাহস নিয়ে কোনোদিন বলে না যে আমরা হিন্দুদের সঙ্গে দাঁড়িয়ে থাকবো। I mean, one or two I see, Yogi Adityanath, he recently said batenge to katenge, very very true, but generally Indian politicians এত সাহস করে কোনোদিন বলেনি যে হিন্দুদের সঙ্গে দাঁড়িয়ে থাকবো। আর ট্রাম্পের টুইটের মধ্যে ভারতবর্ষ হলো বিভিন্ন জাতি নিয়ে আমাদের ভারতবর্ষ, তা কোনোভাবেই যাতে ভেদাভেদ না সৃষ্টি হয়, হয়তোবা এটাও হতে পারে, এই জন্য হয়তোবা করে না। তো টুইটটা যদি একটু কোট করে বলা হয়। So basically, if you look at it from a bigger picture perspective, ট্রাম্পের মতো সাহসী লোক একটা এই টুইটে মাধ্যমে I felt like I haven't seen anybody else, not in India, not in America. তো এখানে I have to tell you, এই বাংলাদেশের অ্যাট্রসিটির উপরেই কথা হয়েছিল। বাংলাদেশে যে হিন্দুদের উপরে এত অত্যাচার করা হচ্ছে, he specifically said I will protect Hindu community globally. মানে বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, ইউকেতে হোক, এন্ড অলসো স্পেসিফিক্যালি বলা হয়েছে যে কমলা হ্যারিস আর ডেমোক্রেট পার্টি হিন্দুদেরকে ছেড়ে দিয়েছে। So definitely this
puppet of Democrat Party, Mohammad Yunus, যে যা কিছু করছে বাংলাদেশে, there's going to be changes over here, and it was ওটা হয়েছে বেসিক্যালি রেজিম চেঞ্জের জন্য। very carefully regime was changed in Bangladesh, youth কে ইউজ করা হয়েছে, and at the end of the day যাই হয়েছে হিন্দুদের প্রাইস পে করতে হচ্ছে। দে আর দ্য ওয়ান হু ইজ অ্যাকচুয়ালি পেইং দ্য ওয়ার্স্ট প্রাইস। ওদের বাড়ি জ্বালানো হচ্ছে, ওদেরকে মারছে, ওদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, মানে ইটস জাস্ট টু ডিফিকাল্ট সামটাইমস টু ইভেন টক অ্যাবাউট। তো আমার মনে হয় যে ইটস নট জাস্ট বাংলাদেশের পলিটিক্স চেঞ্জ হবে, বাট ইন্ডিয়ান পলিটিক্স অলসো, বিকজ এই টুইটটা থেকে even Indian politicians are going to get inspired and write something for Hindus. So I'm very hopeful, থ্যাংক ইউ সো মাচ এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। নমস্কার। Thank you so much for having me. Namaskar. চলতি বছরের ডিসেম্বর মাসে না হলেও আগামী বছরের প্রথম দিকে রাজ্যে অনুষ্ঠিত হবে ভিলেজ কমিটির নির্বাচন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে বিজেপি সহযোগী তিপ্রামথা পার্টি। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত এলাকাগুলিতে শুরু হয়ে গেছে মথার নির্বাচনী ক্যাম্পেইন। এক্ষেত্রে ক্ষমতাসীন রাজ্য বিজেপির জনজাতি মোর্চাকে বোতলবন্দি করে ভিলেজ কমিটি দখল করার ব্লু প্রিন্ট রচনা করেছে তিপ্রামথা। সেই ক্ষেত্রে জনজাতি মোর্চাকে নিষ্ক্রিয় করে রাখার অনেকটা আত্মঘাতী সিদ্ধান্তই কি নিয়েছে রাজ্য বিজেপি? নিউজ নাওয়ের বিশেষ প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে এই বিষয়টি। উচ্চ আদালতে হলফনামা জমা দিয়েও চলতি ডিসেম্বর মাসের মধ্যে যে ভিলেজ কমিটির নির্বাচন করা সম্ভব নয় রাজ্য সরকারের পক্ষে, তা নিয়ে আগেই রিপোর্ট করেছিল নিউজ নাও। এক্ষেত্রে আগামী বছরের প্রথম দিকে হতে পারে ভিলেজ কমিটি নির্বাচন। ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে বিজেপির সহযোগী তিপ্রামথা দল। রাজ্য বিজেপির জনজাতি মোর্চাকে বোতলবন্দি করেই আসন্ন ভিলেজ কমিটির জন্য ঘুঁটি সাজাচ্ছে তিপ্রামথা। এদিকে দলের এক সময়ের শক্তিশালী উপজাতি সংগঠন জনজাতি মোর্চার অস্তিত্ব বিপন্ন করে তিপ্রামথাকে সুযোগ করে দেওয়ার রাজ্য বিজেপির সিদ্ধান্তকে অনেকটা আত্মঘাতী বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। জনজাতি মোর্চার অস্তিত্ব হ্রাস করে ক্ষমতাসীন বিজেপি কোন ফর্মুলায় লড়বে ভিলেজ কমিটি নির্বাচন, তা নিয়েই উঠছে প্রশ্ন। 2018 সালে যখন রাজ্যে প্রথমবার ক্ষমতা দখল করে বিজেপি, তখন একটি মুখ্য ভূমিকা পালন করেছিল জনজাতি মোর্চা। কিন্তু উপজাতি অধ্যুষিত এলাকার তিপ্রামথা দলকে সুযোগ করে দিতে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ধীরে ধীরে জনজাতি মোর্চাকে নিষ্ক্রিয় করতে থাকে রাজ্য বিজেপি। 2021 সালের এডিসি নির্বাচনের আগেও জনজাতি মোর্চার মতামতকে অস্বীকার করে দুর্বল আইপিএফটিকে সহযোগী হিসেবে সামিল করেছিল বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত তিপ্রামথার কাছে এডিসিতে পরাজিত হতে হয় বিজেপিকে। গত লোকসভা নির্বাচনেও জনজাতি মোর্চাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ভগিনী বহিরাজ্যের কৃতি দেবী সিংকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী করে বিজেপি। 587টি ভিলেজ কমিটির জন্য আসন্ন নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে তিপ্রামথার সঙ্গে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি বিজেপির। তবে এবারও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ম্যানেজ করে ভিলেজ কমিটি নির্বাচনে সিংহভাগ আসনে প্রার্থী দেবে তিপ্রামথা দল, তা নিয়ে 100% নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে জনজাতি মোর্চার অস্তিত্ব এবং গুরুত্বপূর্ণ এই সংগঠনের প্রতি দলের বিমাতৃ সুলভ আচরণ কি বুমেরাং হতে পারে বিজেপির জন্য, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় 10 লক্ষ সভ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে ইতিমধ্যে 95% অর্জন করা হয়েছে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মানিক সাহা নেতৃত্বে ভালো কাজ করছে সংগঠন। বুধবার রাজ্যে এসে জানিয়েছেন বিজেপি ত্রিপুরা প্রভারী রাজদীপ রায়। বিজেপি রাজ্য প্রভারী আরও বলেন, রাজ্যের সদস্যতা অভিযানের কাজ খুব ভালোভাবে করা হচ্ছে। বিজেপিতে এইভাবে কাজ চলতে থাকলে হয়তো ত্রিপুরা প্রদেশ কমিটিতে ভবিষ্যতে ভারতের 1 নম্বর প্রদেশ কমিটি হিসেবে দেখতে পাবেন রাজ্যবাসী বলে অভিমত ব্যক্ত করেছেন তিনি। ত্রিপুরা রাজ্যকে যে টার্গেট দেওয়া হচ্ছে সেই টার্গেট ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি এটা ফুলফিল করছে। আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আমাদের রাজ্যের সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয়, যিনি সাংসদ রাজ্যসভা।
আগরতলা অভিমুখী একটি গাড়ি একজন পথচারীকে ধাক্কা দেওয়ায় তিনি গুরুতর আহত হন। ফলে উত্তেজিত জনতা গাড়ির পিছু ধাওয়া করে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনা খোয়াই আগরতলা রোডের সুবল সিং পাহাড় এলাকায়। জানা যায়, খোয়াই থেকে আগরতলা আসার পথে সুবল সিং পাহাড় এলাকায় একজন পথচারীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। ঘটনা প্রত্যক্ষ করে এলাকার উত্তেজিত জনতা গাড়িটির পিছু ধাওয়া করে ভয় পেয়ে গাড়িতে থাকা চালক সহ যাত্রীরা গাড়িটিকে সুবল সিং পাহাড়ে ফেলে রেখে পালিয়ে যান। রাস্তায় গাড়িটি দেখতে পেয়ে ওই এলাকার উত্তেজিত জনতা গাড়িতে আগুন লাগিয়ে দেয়। 25 নভেম্বর থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন। সংসদের শীতকালীন অধিবেশনে এক দেশ এক নির্বাচন নিয়ে 3টি বিল পেশ করতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। 18তম লোকসভার প্রথম শীতকালীন অধিবেশন শুরু হবে 25 নভেম্বর থেকে। অধিবেশন চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। শীতকালীন অধিবেশনে এক দেশ এক নির্বাচন এবং ওয়াকফ বিল পেশ করতে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। এর পাশাপাশি জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রস্তাবও পাশ হতে পারে এই অধিবেশনে। এক দেশ এক নির্বাচন প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরে আসন্ন শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত 3টি বিল সংসদে পেশ করতে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞদের মতে 3টি বিলের মধ্যে 2টিতে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। এর অর্থ সংসদ সদস্যদের 2/3 সমর্থন প্রয়োজন, যা অনেকটাই চ্যালেঞ্জিং প্রমাণিত হতে পারে ভারতীয় জনতা পার্টির জন্য। এর কারণ হলো 2024 সালের লোকসভা নির্বাচনে 240টি আসন জিতেছিল বিজেপি এবং তার সহযোগী জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ জয়ী হয়েছিল 292টি আসনে, যা 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 362 আসনের থেকে কম। লোকসভা, রাজ্য বিধানসভা এবং স্থানীয় সংস্থাগুলির জন্য একযোগে নির্বাচন পরিচালনার লক্ষ্যে সাংবিধানিক সংশোধনী অন্তর্ভুক্ত রয়েছে এমন প্রস্তাবিত 2টি বিলে প্রয়োজন বিশেষ সংখ্যাগরিষ্ঠতা। তৃতীয় বিলটির জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে, অর্থাৎ অর্ধেকেরও বেশি সাংসদের সমর্থন। কেন্দ্র শাসিত অঞ্চল এবং পন্ডিচেরি, দিল্লি এবং জম্মু ও কাশ্মীর বিধানসভা সম্পর্কিত 3টি আইনের সংশোধন করবে এই বিল। এই সংশোধনীর লক্ষ্য হলো এই বিধানসভাগুলির শর্তগুলিকে অন্যান্য বিধানসভা এবং লোকসভাগুলির সাথে সিনক্রোনাইজ করা, যেমনটি প্রথম সাংবিধানিক সংশোধনী বিলে বর্ণিত হয়েছে। এক্ষেত্রে 12টি নতুন উপধারা এবং বিধানসভার সাথে কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত 3টি আইনের সমন্বয় সহ 3টি ধারায় সংশোধনী প্রস্তাব করেছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নেতৃত্বাধীন কমিটি। একযোগে নির্বাচন শব্দটি অন্তর্ভুক্ত করার জন্য অনুচ্ছেদ 327-এর একটি সংশোধনেরও প্রস্তাব করেছে কোবিন্দ নেতৃত্বাধীন কমিটি। প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনী বিলগুলির মধ্যে একটির লক্ষ্য লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির সাথে স্থানীয় সংস্থা নির্বাচনগুলিকে একত্রিত করা, যার জন্য কমপক্ষে 50% রাজ্যের অনুমোদনের প্রয়োজন হবে। স্থানীয় সংস্থা নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনগুলির সাথে পরামর্শ করে নির্বাচন কমিশন দ্বারা ভোটার তালিকা তৈরির সাথে সম্পর্কিত বিধানগুলি সংশোধন করবে দ্বিতীয় সাংবিধানিক সংশোধন বিলটি। অতিরিক্তভাবে এটি একটি নতুন ধারা 32(4)A প্রবর্তনের মাধ্যমে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির পাশাপাশি পৌরসভা এবং পঞ্চায়েতগুলির জন্য একযোগে নির্বাচন পরিচালনার বিধান স্থাপন করবে। 1991 সালের জাতীয় রাজধানী অঞ্চলের সরকার আইন, 1963 সালের কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার এবং 2019 সালে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইনে সংশোধনীর প্রস্তাব করা হয়েছে তৃতীয় বিলটিতে। তবে তাৎপর্যপূর্ণভাবে ইতিমধ্যেই বিজেপির এক দেশ এক নির্বাচন বিল নিয়ে সংসদে বিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস এবং বামপন্থী দলগুলো। স্বাভাবিকভাবেই সংসদের শীতকালীন অধিবেশনে এক দেশ এক নির্বাচন বিল পেশের বিষয়টি নিয়ে জোর জল্পনা চলছে দেশের রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি
কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। গতকাল আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। আসাম আগরতলা জাতীয় সড়কের 47 মাইল এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে দুর্ঘটনায় বিধায়ক অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তার আঘাত গুরুতর নয় বলে জানা যায় মঙ্গলবার বিইআপ প্রকল্পের অধীনে কেনা একটি অ্যাম্বুলেন্স আমবাসা স্বাস্থ্য কেন্দ্রের হাতে হস্তান্তর করে বাড়ি ফেরার পথেই বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে আমবাসা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে বিধায়ককে মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তবে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পলকেশ দেববর্মা স্বাস্থ্য কেন্দ্রে না থাকায় বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার চিকিৎসায় প্রায় 25 মিনিট দেরি হয়। তবে আঘাত গুরুতর না হয় প্রাথমিক চিকিৎসার পর বিধায়ককে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়। আপনারা আমবাসা থেকে না কারণে আসলেন? আমরা আমবাসার এমএলএ স্যারের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমরা তেলে আমরা ফায়ার সার্ভিসে খবর গেছে, আমরা সেকেন্ডের মধ্যে গাড়ি নিয়ে স্যারের উদ্ধার করে আমরা এখানে মুঙ্গিয়াগামী। কি কন্ডিশনে আছে স্যার? স্যারের বুকে লাগবে। দুদিনব্যাপী জেলা স্তরের কলা উৎসবের সূচনা হয় মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। উৎসবের উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী, এলিমেন্টারি ও সেকেন্ডারি এডুকেশনের অধিকর্তা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বুধবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে দুদিনব্যাপী জেলা স্তরের কলা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র। জেলা স্তরের উৎসবে বিভিন্ন জেলার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এই কলা উৎসবে ছাত্রছাত্রীরা তাদের শিল্প, সঙ্গীত, নৃত্য এবং নাটকের মাধ্যমে তাদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেয়েছে বলে ধারণা অভিজ্ঞ মহলের। বিভিন্ন ইভেন্ট আছে, বিভিন্ন বিষয় সামনে রেখে একটা স্টুডেন্টকে তৈরি করা, সার্ভিস করা, এটা ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেলে হয়। মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 4.5 বছরের এক ছোট্ট শিশুর। শিশুটির নাম দীপ্ত বিশ্বাস। ঘটনা দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার ঝড়ছড়ি এলাকায়। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। ঘটনা তদন্তে পুলিশ জানা যায় বুধবার সকালে মায়ের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি মারুতি ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় 4.5 বছর বয়সের ফুটফুটে শিশু দীপ্ত বিশ্বাসের। সঙ্গে সঙ্গে তাকে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার ব্যাপারে বিলোনিয়া থানার পুলিশ আধিকারিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, শিশু মৃত্যুর ঘটনা তদন্ত সাপেক্ষে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে মারুতি গাড়ি ড্রাইভারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিলোনিয়া থানাতে একটা খবর আছে যে ওই ঝরঝরি এখানে একটা বাচ্চা 4.5 বছরের বাচ্চা আটকে পড়ে মারা গেছে। আসলে ঘটনা আমরা যতটুকু পেলাম আর কি, এই বাচ্চাটা 4.5 বছরের এই বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, নাম তৃপ্ত বিশ্বাস, বাবার নাম কালী বিশ্বাস। শহর আগরতলার রাস্তাঘাট যানজট মুক্ত রাখতে ট্রাফিক দপ্তরের বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন ট্রাফিক দপ্তরের এসপি মানিক দাস। সদরের এসডিপিও, জিএসপি, ট্রাফিক ও বটতলা আউটপোস্টের পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ট্রাফিক দপ্তরের এসপি মানিক দাস। ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তার অপরিকল্পিত পার্কিং বন্ধ করা এবং ট্রাফিক সিগন্যালের সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বুধবার এই অভিযান চালানো হয়েছে। এছাড়া শহরের ব্যস্ততম বটতলা বাজার সংলগ্ন রাস্তায় যানজট নিয়ন্ত্রণেও নির্দিষ্ট আইন প্রয়োগের মাধ্যমে এলাকাকে যানজট মুক্ত করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বটতলা বাজার সংলগ্ন এলাকায় রাস্তার দুপাশে অপরিকল্পিত পার্কিং ব্যবস্থা ও বেআইনি দোকান সরিয়ে এলাকাটি যানজট মুক্ত করা হবে বলে জানিয়েছে ট্রাফিক দপ্তরের এসপি মানিক দাস। আজকে আমরা বিশেষ করে বটতলা এরিয়াতে আমার সঙ্গে এইচডিপিউ সদর আছেন, আমাদের ডিএসপি ট্রাফিক ওনারা আছেন।
2022 সালে টেট উত্তীর্ণদের নিয়োগ এবং সময় মতো টেট পরীক্ষা নেবার দাবিতে টিআরবিটির চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদান করল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই টিএসইউ। বুধবার টিআরবিটির চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদান করে সংগঠনগুলির 6 সদস্যের প্রতিনিধি দল গত 2 বছর ধরে রাজ্যে কোনো ধরনের টেট পরীক্ষা না হবার বিষয়টি নিয়েও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে এই দুটি ছাত্র সংগঠন। সঙ্গে অতীতে টিআরবিটির অধীনে বছরে অন্তত 2 বার টেট পরীক্ষা হতো, সেই অভ্যেসটাও একেবারে ম্লান হয়ে গেছে। টিআরবিটি সেই অভ্যাস অনুশীলন করার ক্ষেত্রে চোখ রাখছি খেলার খবরে। নির্ধারিত সময়ের 3 ঘন্টা পরে খেলা শুরু হলেও রঞ্জি ট্রফির এলিট এ গ্রুপের চতুর্থ ম্যাচে প্রথম ইনিংসের প্রথম দিন শেষ হলো টান টান উত্তেজনার মধ্যে। বুধবার ম্যাচের প্রথম দিন বেলা 12টায় এমবিবি মাঠে শুরু হয় খেলা। টসে জিতে শক্তিশালী বড়োদরাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় স্বাগতিক ত্রিপুরা। এক্ষেত্রে ত্রিপুরার এই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত করে অভিজিৎ সরকারের 3 উইকেট এবং জসওয়ালের 1 উইকেট। দিনের শেষে যখন মাঠ ছাড়ে বড়োদরা তখন স্কোর ছিল 4 উইকেটে 157। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।